তাহলে ফার্মাকোলজি আজকের টপিকটা কি? ফার্মাকোলজি। তাহলে কি ফার্মাকোলজি? তাহলে ফার্মা শব্দের অর্থ কি? ওষুধ। ফার্মা শব্দ কি? ওষুধ। আর লজি শব্দের অর্থ কি? জ্ঞান। তাহলে যে শাস্ত্র পাঠ করলে আমরা ওষুধ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি, যে শাস্ত্র পাঠ করলে ওষুধ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারি তাকে কি বলা হয়? ফার্মাকোলজি বলা হয়। এখন ওষুধ সম্বন্ধে জ্ঞান বলতে কি বোঝায়? অর্থ হলো চিকিৎসা বিজ্ঞানের যে শাস্ত্র পাঠ করলে ওষুধ তথা ওষুধের উৎপত্তি, ওষুধের গুণগত মান, তারপরে হজম, শোষণ, বিপাক, মাত্রা, ব্যবহার বিধি, নিষেধ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাবধানতা ইত্যাদি একটা ওষুধের কি ইন্ডিকেশন মানে রোগ নির্দেশনা। ইন্ডিকেশন মানে কি? রোগ নির্দেশনা। তারপরে কন্ট্রা ইন্ডিকেশন মানে কি? বিপরীত। কন্ট্রা ইন্ডিকেশন মানে কি? রোগ নির্দেশনা। আর কন্ট্রা মানে কি? বিপরীত, মানে দেওয়া যাবে না, মানে কোন রোগে দেওয়া যাবে না। আপু খেয়াল করেন কথাগুলো, মানে কোন রোগে দেওয়া যাবে আর কোন রোগে দেওয়া যাবে না। ইন্ডিকেশন মানে কি? কোন রোগে দিব। আর কন্ট্রা ইন্ডিকেশন মানে কোন রোগে দেওয়া যাবে না। তারপরে আপনার হলো সাইড ইফেক্ট, এটা দিলে কি ক্ষতি হবে, মানে এটা দিলে কি হবে? ক্ষতি হবে। আবার কি স্ট্রেংথ মানে এটা কত এমজি, স্ট্রেংথ মানে কত এমজি। তারপরে এটা ফর্ম, ডোজেস ফর্ম, এটা ট্যাবলেট না ক্যাপসুল না সিরাম, এটা হলো ফর্ম বলা হয়, মানে ডোজেস ফর্ম। তারপরে এটা হলো ডোজেস গাইডলাইন, মানে এটা কত এমজি ওই রুগীকে দিবেন, এটা একটা গাইডলাইন। তারপর ডোজ ডিউরেশন মানে কতদিন খাবে, ডিউরেশন মানে কি? 3 দিন, 5 দিন, 7 দিন আছে না এরকম, বা 1 মাস। তাহলে ডোজেস ডিউরেশন। তারপরে প্রাইস, দাম। প্রেগনেন্সি ক্যাটাগরি, এই প্রেগনেন্সি ক্যাটাগরি কি এটা নিয়ে বলছিলাম। আচ্ছা, একটা ওষুধ একটা রুগী, প্রেগনেন্ট রুগীকে দেওয়া যাবে কিনা সেটা কিভাবে বুঝবো? তাহলে সেটা বোঝার একটা উপায় হলো, ধরেন এখানে একটা গবেষণাগারে মনে করেন কি 100 জন প্রেগনেন্ট মহিলাকে নিয়ে একটা স্টাডি করা হয়েছে। কয়জন? 100 জন। এই 100 জনের মধ্যে আমরা নাপা ট্যাবলেট দিছি, ধরেন পেট ব্যথা হচ্ছে বা প্রেগনেন্ট মহিলা হতেই অনেক সময় হয় পেট ব্যথা করে, নাপা ট্যাবলেট দিছি, দিয়ে দেখা গেছে যে কোনো প্রেগনেন্ট মহিলার বাচ্চা হওয়ার পরে বাচ্চা মারা যায়নি। তার মানে কি? নাপা একটা সেফ ড্রাগ। কারো পেটের বাচ্চা মারা যায় নাই মানে বাচ্চা তো খুব শিশু, মানে ভ্রূণ বলা হয়, নবজাত মানে কি? ফেটাস মানে ভ্রূণ, ঠিক আছে, মানে নিউনেটাল মানে একেবারে নতুন, পেটের মধ্যে যে ভ্রূণ সেও মারা যায়নি। তাহলে সেও যদি মারা না যায় তাহলে যে কোনো মানুষের এই ওষুধে আর কি ক্ষতি হবে না। একটা বাচ্চারও যেহেতু ক্ষতি হয় নাই, তাহলে আর কি কারো ক্ষতি হবে? এটা কিডনি রোগী বলেন, যে কোনো রোগী সবাইকে দেওয়া যাবে। তাহলে এই ধরনের ওষুধকে বলা হয় প্রেগনেন্সি ক্যাটাগরি এ, মানে এ ক্যাটাগরির ড্রাগ। কি ক্যাটাগরি? এ ক্যাটাগরি। তাহলে যেই ওষুধ আমরা প্রেগনেন্ট রোগীকে দিয়ে ডাইরেক্ট হিউম্যান মানে মানুষের উপর স্টাডি করে গবেষণা করে দেখা যায় যে কোনো মানুষের ক্ষতি হয় না, তাহলে এটাকে বলা হয় কি? প্রেগনেন্সি ক্যাটাগরি এ। তাহলে প্রেগনেন্সি ক্যাটাগরি এ ক্যাটাগরির ড্রাগ মনে করেন কি, এটা আমরা কি বুঝবো আজকে থেকে, মনে থাকবে? আচ্ছা, এরপরে ধরেন 100টা বিড়াল বা কুকুর বা ছাগল বা গরু একটা স্টাডি নেওয়া গেছে, প্রাণী। ধরেন 100টা বিড়াল পেটে বাচ্চা আছে, এখন বিড়ালের গায়ে জ্বর আসছে, কথা বুঝছেন? এখন এই বিড়ালকে আমরা কি নাপা ইঞ্জেকশান দিছি, নাপা ইঞ্জেকশানও থাকে কিন্তু, ধরেন নাপা ইঞ্জেকশান দিছি, দিয়ে দেখা গেছে কোনো বিড়ালের পেটের বাচ্চাই মারা যায়নি। অর্থাৎ প্রাণীর উপর স্টাডি করে দেখা গেল যে কোনো প্রাণীর পেটের বাচ্চা মারা যায়নি, যেহেতু তাহলে এই ওষুধ মানুষকে দিলে মানুষেরও ক্ষতি হবে না, এটা অনুমান করা হলো। তাহলে এটাকে বলা হয় কি? প্রেগনেন্সি ক্যাটাগরি বি। এটা হলো কি ডাইরেক্ট মানুষের উপর,
আর বিটা হলো কি প্রাণীর উপর। তাইলে এই দুটা ওষুধ মানুষের জন্য সেফ। সেফ মানে কি, প্রেগনেন্সি বলা হয় না যে এই ওষুধটা কি প্রেগনেন্ট হলে এই ওষুধ দেওয়া যাবে, মানে বলি না এরকম যে ইবু এরকম বলি না আমরা গ্রামের মধ্যে, তো ওবু না পা খাওয়া হবে কি না, আমার ভাবি প্রেগনেন্ট, বা অনেক সময় ডাক্তার হয় স্যার আমার ভাবি তো প্রেগনেন্ট, গায়ে জ্বর আসছে, না পা খাওয়া হবে কিনা, বলি কিনা। তাহলে এই যে খাওয়া হবে কিনা কীভাবে বুঝবেন, তখন ওই ডাক্তার জানে যে এটা প্রেগনেন্সি ক্যাটাগরি এ বা বি। তাহলে যদি খাওয়া হয় বলবে হ্যাঁ হবে, তার মানে কি যদি এটা প্রেগনেন্সিতে সেভ হয় তাহলে দেওয়া যাবে, আর যদি সেভ না হয় তাহলে দেওয়া যাবে না। এখন যদি বলে যে প্রেগনেন্সি ওর কৃমি হয়েছে, ওরে কি অ্যালবেন্ডিএস দেওয়া যাবে কিনা, তখন আপনারা কি বলবো, দেওয়া যাবে না। কেন? এটা যদি একটা গবেষণায় দেখা যায় যে 100 জন প্রেগনেন্ট মহিলার পেটে কৃমি হয়েছে, যদি অ্যালবেন্ডিএস ট্যাবলেট দেওয়া হয়, দেখবেন যে বাচ্চা প্রায় 100টার মধ্যে 90টা মারা যাবে। তাহলে যে ওষুধ খেলে সব মারা যাইতেছে, তাহলে ওই ওষুধ দিলে কি হবে, নট ক্লাসিফাইড, অর্থাৎ এই ওষুধ দেওয়া যাবে না। তার নাম হলো কি প্রেগনেন্সি ক্যাটাগরি XYZ। আরেকটা হলো কি যে একটা মহিলা 100 জন মহিলার গবেষণা গেছে যে পেট ব্যথা, তার জন্য কি তাইমোনিয়াম মিথাইল সালফেট অ্যালজিন ট্যাবলেট দেওয়া হয়েছে, দিয়ে দেখা গেছে যে 95 জন বা 98 জন মায়ের কোনো বাচ্চা মারা যায়নি, 2 জন মায়ের পেটের বাচ্চা মারা গেছে। এখন মনে করেন 98টা মহিলার পেটের ব্যথা ভালো করতে 100 জনের মধ্যে 98 জনের ভালো হয়েছে, এর মধ্যে 2-1টা মারা গেলে আর এটা তো আল্লাহর ভুল গেছে, কী করবেন? তাহলে এটা ওই 2 জনের রিক্সের জন্য তো আরও 98 জন কি সুস্থ হয়েছে। তাহলে এইটা হলো একটা রিক্সি কন্ডিশন, তবে চাইলে দেওয়া যায়। তবেও এটা যারা বিশেষজ্ঞ ডাক্তার বা MBBS ডাক্তার যারা, কথা বুঝছেন, মানে এটাকে বলা হয় সি ক্যাটাগরির ডাক, মানে MBBS বা বিশেষজ্ঞ ডাক্তার চাইলে দিতে পারে, সেটাকে বলা হয় কি সি ক্যাটাগরির ডাক। তাহলে আমরা যেগুলো দিতে পারবো সেটা হলো কি প্রেগনেন্সি ক্যাটাগরি A এবং B, আর এর পরের যেগুলো সেগুলো আর আমরা দিব না। তাহলে বোঝা গেছে? তাহলে এই যে নলেজ, মেডিকেল নলেজ এবং ওষুধ সম্বন্ধে নলেজ, কোন ওষুধ ট্যাবলেট, কোন ওষুধ সিরাপ, কোন ওষুধ ক্রিম, কোন ওষুধ অয়েনমেন্ট, কোনটা ড্রাগ, কোনটা মেডিসিন, কোনটা খাবার বড়ি, কোনটা পিল, কোনটা ইঞ্জেকশান, কোনটা স্যালাইন, কোনটা কয়বার দেওয়া যাবে, মিনিটে কয় ফোঁটা দেওয়া যাবে, ইত্যাদি নলেজ অর্জন করব কোথায় থেকে? এই ফার্মাকোলজি। তাহলে সংক্ষেপে ব্যাপক অর্থে এই যে এতগুলো কথা বললাম, কথা বোঝা গেছে? কথাগুলো আমরা কিন্তু এখন মুখস্থ করার বয়স নেই, আমাদের কথাগুলো কি করতে হবে, বুঝে নিতে হবে। তাহলে এই হলো ফার্মাকোলজি। এখন ধরেন ফার্মাকোলজির বিভিন্ন শাখা আছে, আলোচনার সুবিধার্থে এই ফার্মাকোলজি সাধারণত কয়েকটা ভাগে ভাগ করা হয়। যেমন ফার্মেসি, ফার্মাকোলজির একটা কি শাখা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ক্লিয়ার তো নাকি, না কোনো সমস্যা আছে? কিন্তু দুঃখ লাগতেছে, আমার মনে হয় আপনাদের প্রায় 30 জন ভর্তি হয়েছে, 3 3 6 3 9 জন আছে, 32 জন। কষ্ট পাচ্ছি যে এগুলো ক্লাসে আসে না। এখন মনে করেন যে কি আমি পড়াইতে পারি না এই জন্য আসে না, নাকি না এখন পড়াইতে পারতেছি কিনা আপনারা তো বললেই তো হচ্ছে, নাকি কি পারতেছি? তখন ক্লাসে যে আসতেছে না এদের, এখন যদি বিসমিল্লাহ যদি এরকম হয়। ফার্মেসি এটা হলো ফার্মাকোলজির কি একটা শাখা। তাহলে ফার্মেসি বলতে কি বোঝায়? ওষুধের দোকানকেই বোঝায়, নাকি? ফার্মেসি বলতে কি বোঝায়? ওষুধের দোকানকে বোঝায়। কিন্তু ব্যাপক অর্থে ফার্মেসির একটা সংজ্ঞা আছে, যেখানে ওষুধ সংরক্ষণ, গুণগত মান রক্ষা, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ইত্যাদি সংগঠিত হয়, সেটাকে কি বলা হয়? ফার্মেসি বলা হয়, তাই কি না? তাহলে এই গুণগত মান বলতে ধরেন একটা কি ট্যাবলেট দোকানের সেলফে রাখলেন, কারণ এটার যদি গ্লাস ঠিক মতো না থাকে তাহলে কি থাকবে, এটা ওষুধের আলো আর্দ্রতা থাকে যে ওষুধের ময়েশ্চার অ্যাবজর্ব করবে, ওষুধের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তাহলে এই জন্য ফার্মেসি একটা আদর্শ ফার্মেসি হতে গেলে কি থাকতে হবে, মানে সকল ধরনের পরিবেশ থাকতে হবে, তবে তাকে কি বলা হয়? একটা মডেল ফার্মেসি বা আদর্শ ফার্মেসি বলা যাবে। ঠিক আছে, এটা গেল ফার্মেসি। এরপরে কি আছে? ফার্মাসিস্ট এটাও হলো ফার্মাকোলজির একটা শাখা। তাহলে ফার্মাসিস্ট কিসের একটা শাখা? এই ফার্মাসিস্টটা কি, যার একটা কি থাকে
সরকারি লাইসেন্স থাকে, যিনি একজন চিকিৎসকের প্রেসক্রিপশান সুন্দরভাবে বুঝে একজন রুগীকে সুন্দরভাবে ওষুধ খাওয়ার নিয়ম বুঝে দিতে সক্ষম, তিনি একজন কি ফার্মাসিস্ট। আর ফার্মাসিস্ট বলতে আমরা সাধারণত বলি ওষুধের দোকানদারকে বলি, কিন্তু না, যার ওষুধ সম্বন্ধে কি আছে যথেষ্ট জ্ঞান আছে, যার একটা সরকারি লাইসেন্স আছে এবং যিনি ডাক্তারের প্রেসক্রিপশন বুঝে রুগীকে ওষুধ খাওয়ার নিয়মকানুন সঠিকভাবে বুঝে দিতে সক্ষম, তাকে কি বলা হয়? ফার্মাসিস্ট। ফার্মাকোপিয়াটা কি? যেমন বাংলাদেশে একটা সংবিধান আছে না, কিভাবে দেশ চালাবো কিভাবে চালাবো না, কি একটা নিয়ম কানুন আছে, এইরকম ওষুধেরও একটা কি আছে, কোন ওষুধ কাকে কয়বার দিব, কয়বার দিলে ভালো হবে, কয়বার দিলে খারাপ হবে, কোন ওষুধের কতটুকু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দিব, কতগুলো এক্সিপেন্স দিব, কতগুলো কি দিব, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দিব, কতগুলো এক্সিপেন্স দিব। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কি, এক্সিপেন্স কি, এটা বুঝবেন? কেউ বুঝেন? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এক্সিপেন্স অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। মনে করেন একটা নাপা ট্যাবলেট, এর মধ্যে কি আছে? প্যারাসিটামল। প্যারাসিটামল কত আছে? 450। 450টা কি একটা প্যারাসিটামল, কি এটা? এমজি, মানে এটা একটা প্যারাসিটামল, এটা একটা কি ড্রাগ, এটা একটা ড্রাগ। তাহলে ড্রাগের কিন্তু কোনো আকার নাই, ড্রাগের কিন্তু কোনো আকার নেই। তাহলে এখন এই ড্রাগ তো ডাইরেক্ট মানুষ খেতে পারে না, ডাইরেক্ট ড্রাগ খেতে পারে? তখন এই ড্রাগকে খাওয়ার উপযোগী করে তুলতে হলে তখন এটারকে কি কিছু এক্সিপেন্স দিতে হয়। ধরেন চিনি দিল, ময়দা দিল, একটা দিল, তো মানে ময়দা না, ঠিক একটা বোঝানোর জন্য বলতেছি। এখন দিয়ে ওইটাকে একটা ট্যাবলেট শেপে তৈরি করলো। যেমন ধরেন আপনি একটা মোংলাই বা ডিম পরোটা, আপনারা কি বলেন? ময়দা দিয়ে বানায় যে ডিম দিয়ে ভিতরে, এটা মোংলাই বলেন না? এখন ধরেন এটা এই জিনিসটা এটা বুঝে দিই, ধরেন একটা মোংলাই। এখন এই মোংলাইটা খাওয়ার জন্য ডাইরেক্ট ময়দা দিয়ে তো তৈরি হয়, হয় না? তাহলে এটার মূল উপাদান কি? ময়দা। তদ্রূপ এই নাপা ট্যাবলেটের মূল উপাদান কি? এখন এই খালি ময়দা কি আপনারা খেতে পারবেন? এই ময়দা দিয়ে আপনি মোংলাই বানায় খেতে, অর্থাৎ এটা খাওয়ার জন্য কি দরকার? ডিম দরকার, ডিম দরকার, তেল দরকার, কাঁচামরিচ দরকার, ইত্যাদি দরকার না? সব কিছু দিয়ে তেল দিয়ে ভাজলে তখন এটা মচমচে স্বাদযুক্ত একটা খাবার হবে। সেই খাবার খেয়ে তখন আপনাদের তৃপ্তি হবে। তদ্রূপ এই নাপা প্যারাসিটামলের সাথে অন্যান্য সাবস্টেন্স দিলে তখন এটা খাবার বড়ি তৈরি হবে, সেটা খেলে জ্বর ভালো হবে। অর্থাৎ কিন্তু খালি ডিম বা তেল দিলে কিন্তু কি খেতে পারবেন না। মূল জিনিস পেট ভরার জন্য কি লাগবে? ময়দা। তদ্রূপ জ্বরের জন্য কি লাগবে? প্যারাসিটামল। কিন্তু খালি প্যারাসিটামল তো খেতে পারবেন না। কথা বুঝছেন কি না? তাহলে এই যেটা হলো মূল উপাদান, এটাকে বলা হয় কি? অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। আর এই ময়দাকে খাওয়ার জন্য যে উপযোগী যেগুলো লাগবে সেগুলোকে বলা হয় কি? এই কথাটা বুঝেন নাই এমন কেউ আছেন? হ্যাঁ, বুঝে গেছেন? এই তো, তাহলে বুঝে দিলে বুঝলেন। তাহলে এই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আর এক্সিপেন্স দিবে এক একটা কোম্পানি, কেউ কম দিল কিনা প্রয়োজনের তুলনা হয় না। ধরেন গ্লোব কোম্পানি স্কোয়ার সেগুলোতে যদি ওমিপ্রাজল কত দেয়? 18 mg দেয়, আর ধরেন 2 mg এক্সিপেন্স। কথা বুঝেন? ওএম নামে একটা ওষুধ আছে না গ্লোবের, ও কি জীবনে 18 দিবে? ও দিবে কত? 15। আর এদিকে দিবে কি 5। মানে একটা গ্যাসের ওষুধ কত? 20 mg। তার মধ্যে কি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট স্কোয়ারে দিছে কত? 8 2 mg এক্সিপেন্স দিছে। নাহলে তো খাবার তৈরি করতে হবে, একটা ক্যাপসুল বানাতে হবে। ক্যাপসুলের জন্য তাহলে এক্সিপেন্স কি? একটা সফট জিলেটিং শেপ, পিলেটস ইত্যাদি লাগবে। তাহলে সেগুলোর কত? 2 মিলিগ্রাম। আর 18 মিলিগ্রাম মূল উপাদান ওমিপ্রাজল। কথা বুঝেন?
ও এম এরকম অমিপ্রাজল আছে না, এখন ও কি এরকম সমান দিবে? তাহলে এটা আর কি, যে কিন্তু দেওয়ার নিয়ম কত 18, এরা দিচ্ছে কম, ওই যে দামও কম, এরা কেউ খায় না, এটা চলে বেশি কেন, মানুষের ভালো কাজ করে। একটা অমিপ্রাজল কেউ 3 টাকা দেওয়া বেছে, কেউ 60 টাকা দেওয়া বেছে, বেচতেছে না। একটা রাবিপ্রাজল ওই যে কি ইবনে সিনা বেছে 3 টাকা দেয়, কি নাম, জোরেল, জোরেল, জোরেলের নাম শুনেন নাই কেউ? 3 টাকা দাম। আর ওই জিনিসই রাবিপ্রাজল ফিনিক্সের দাম কত? 60 টাকা। তাহলে জিনিসের মধ্যে ভেরিয়েন্ট আছে না। বাইজোরান একটা ট্যাবলেটের দাম কত? আপনার ওষুধের দোকান আছে বলেন না, কত? 11 টাকা। আর ওটা অলমিটিভের দাম কত? 5 টাকা। তাহলে জিনিসের মধ্যে বেশ কম আছে না। মনে করেন জামা আপনারটাও আমারটাও, কথা বুঝেন, আপনারটা ধরেন যদি 2000 হলো, তাহলে আমারটা কিন্তু কি 1000ও হতে পারে। খালি জামা হলেই যে এই সব সমান না তো। তো ওরকম মনে করেন কি লোসিকটিল এক জিনিস, অমিপ্রাজ জিনিস একই, কিন্তু সেগুলো লোসিকটিল, কিন্তু দুটার মধ্যে একটা কি থাকবে, কম বেশি থাকবে, সেই জন্য মানও কম বেশি হবে। আপনার বোঝার ক্ষমতা নাই তো, এগুলো তো হ্যাঁ, এটার জন্যই তো। কিন্তু এগুলোর মান নিয়ন্ত্রণের জন্য এই যে পড়াচ্ছি কি ফার্মাকোপিয়া, এরা একটা কি নীতি নির্ধারণ করে যে এতগুলো অমিপ্রাজল দিতে হবে, তখনই তো ওরা আইনে তো ঝামেলায় পড়ে যাবে, যদি সঠিকভাবে তদন্ত করে ল্যাবে যদি কি দেখে যে এরা কম দিছে। এই জন্য রেজিস্টার্ড কোম্পানিগুলো দিতে পারে না, কিন্তু যেগুলো নর্মাল কোম্পানি ওরা তখন কি এই এক্সপিরিয়েন্সগুলো দেয়। এই জন্য দেখবেন যেগুলো কোম্পানির লাস্টে কি এরকম দেখবেন আর লেখা থাকে, ওই কোম্পানির ওষুধগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা হলো, সাধারণত এটা একটা লিখিত প্রস্তুতিকা সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি কর্তৃক প্রকাশিত, যা ওষুধের প্রচলিত তালিকা, বিশুদ্ধতা পরীক্ষা, প্রস্তুত প্রণালী এবং কার্যক্ষমতা, মান নিয়ন্ত্রণ, প্রয়োগের মাত্রা ইত্যাদি ব্যবস্থা লিখিত পদ্ধতি থাকে। কথা বুঝেন নাই? মানে একটা ওষুধ কিভাবে তৈরি হবে, কিভাবে বাজারজাতকরণ হবে, কিভাবে রুগীকে দিতে হবে, কত এমজি কত বয়সে দিতে হবে, সবগুলোর মান নিয়ন্ত্রণ থাকে। এই মানের বেশি যদি উল্টাপাল্টা হয় তখন তো সে আইনের দণ্ডনীয় অপরাধ। তাহলে এই মানগুলো নিয়ন্ত্রণ করা হয় সাধারণত কিসে? বিশ্বের প্রধান প্রধান ফার্মাকোপিয়াগুলো হলো, যেমন কি ব্রিটিশ ফার্মাকোপিয়া, কি বিপি, দেখবেন না পারার পিছনে লেখা থাকে কি বিপি, একটা গোল করে চক্র থাকে দেখবেন। তাহলে এটা হলো কি ব্রিটিশ ফার্মাকোপিয়া। বাংলাদেশের সাধারণত অন্যান্য ফার্মাকোপিয়া তেমন কম চলে, বেশিরভাগ কি চলে ব্রিটিশ ফার্মাকোপিয়ার অনুসারে। এছাড়াও কি আছে ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া, ইউএসপি। এছাড়াও থাকে কি আইএনএন, অর্থাৎ ইন্টারন্যাশনাল নন প্রিপারেটরি, এরকম বিভিন্ন সংস্থা থাকে। এই সংস্থাগুলোর অনুসারে কি সাধারণত ওষুধ মান নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এটা গেল। এরপরে কি ফার্মাকোগঞ্জি। ফার্মাকোগঞ্জি কি? এটা হলো ওষুধবিদ্যার যে শাস্ত্র পাঠ করলে প্রাকৃতিক ওষুধের উৎস, প্রাকৃতিক ওষুধ কতগুলো যেমন পাওয়া যায়, যেমন উৎস, গুণগত মান, পৃথকীকরণ, সঠিক মান বজায় রেখে প্রস্তুত ইত্যাদি বিষয় জ্ঞান। যেমন প্রাকৃতিকভাবে যে ওষুধগুলা পাওয়া যায়, যেমন প্রাকৃতিকভাবে কি মনে করেন হলুদও একটা ওষুধ, তুলসী পাতাও একটা ওষুধ, কথা বুঝেন নাই? তাহলে এইগুলা যে কিভাবে মান তৈরি করা হয় এবং প্রস্তুত করা হয়, আদাও একটা ওষুধ, কথা বুঝেন নাই? তো এরকম বিভিন্ন ওষুধ আছে। তাহলে এই ওষুধগুলা যে মান নিয়ন্ত্রণ করা হয়, তাহলে কি রসুনও একটা ওষুধ, রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে, কথা বুঝছেন? তাহলে তারপরে এই যে সজনে পাতা, এগুলো কি অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে, কথা বুঝছেন? তাহলে এই জিনিসগুলো প্রাকৃতিকভাবে যে ওষুধগুলো তৈরি করা হচ্ছে। তারপরে ওই যে কি বলে এই যেটা হলো জগই বলি না আমরা, কি বলেন আপনারা, ডুমুর বা জগ, এইগুলাকে এই যে ন্যাচারাল থেকে যে ওষুধগুলা কিভাবে কি এর মান নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং তার গুণগত মান, পৃথকীকরণ ইত্যাদি বিষয়ে জ্ঞান লাভ করা যায় প্রাকৃতিক পর্যায়ের ওষুধ থেকে। একবারে গ্যাস যেটা কি হার্বাল বলা হচ্ছে, অনেক সময় যে তুলসী, তুস্কা, সিরাপগুলো পাওয়া যায় না, তাহলে এগুলোতে কি, এছাড়া কালো জিরাকে বলা হয়েছে সকল রোগের কি মহা ওষুধ। মহা ওষুধ মানে কি, মহারাজ, নায়ক বলে না, নায়ক রাজ্জাক একটা কথা বলে, মানে কি রাজ, আর মানে কি রাজ মানে সবার প্রধান, মহানায়ক বা মহা ঔষধ। মহা মানে কি,
ঠিক আছে, মহা মানে বড়, মানে সকল রোগের, এটা যারা বিলিভ করে যে কোনো রোগের ক্ষেত্রে কালো জিরা যদি আপনারা খান আল্লাহ রসুলের মেনে, এবং আমার মনে হয় যে সূরা ফাতিহা 3 বার পাঠ করে যদি কি 1 গ্লাস পানিতে কি ফু দিয়ে এই কালো জিরা খাওয়া হয়, বিভিন্ন রোগ কি এটা ভালো হয়। তাহলে এটাও কিন্তু একটা ওষুধ, যেটা ন্যাচারালভাবে, এটাই বলতেছে প্রাকৃতিক ওষুধ। তাহলে এই ফার্মাকোগনসি মানে এই ওষুধ সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়। তাহলে এইগুলো এক একটা বই, যেটা যারা ফার্মেসি নিয়ে পড়ে বা ফার্মাকোলজি নিয়ে পড়ে তাদের কিন্তু একটা বিশাল অধ্যায়, কিন্তু আমরা তো আর ফার্মাকোলজি নিয়ে পড়তেছি না, ওই ফার্মাকোলজির উপরে ওদের 4 বছর 6 বছরের কোর্স আছে। আমার কথা বুঝছেন এবার? তাহলে ওদের এক একটা বই আছে, সেইগুলো বলতেছি আমি, এগুলো জাস্ট সংজ্ঞা বলতেছি, ঠিক আছে? যেমন আমরা বাংলা ইংরেজি অঙ্ক, তাহলে এগুলো ওদের ফার্মেসি একটা বই, ফার্মাসিস্ট একটা বই। যেমন এই ফার্মাসিস্ট একটা বই কীভাবে বুঝবেন? যেমন বাংলাদেশে যে সি ক্যাটাগরি ফার্মাসিস্টগুলো করানো হয়, তাহলে এই ফার্মাসিস্ট কিন্তু একটা আলাদা অধ্যায়। কথা বুঝাইতে পারছি? এটা বোঝা গেছে? এরপরে মোটামুটি কি টক্সিকোলজি মানে কি, ওষুধের কিন্তু একটা বিষক্রিয়াও থাকে। একটা ওষুধের যেমন কি ভালো থাকে তেমনি খারাপও থাকে। তাহলে এই টক্সিকোলজি মানে ওষুধের বিষক্রিয়া সম্বন্ধে কি নলেজ অর্জন করতে পারা যাবে। তারপরে পসোলজি অর্থাৎ ওষুধবিদ্যার যে শাখায় বিভিন্ন ওষুধের প্রয়োগের মাত্রা সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়। প্রয়োগের মাত্রা এখন ধরেন আপনাকে যদি প্যারাসিটামল দিই তাহলে এটা কত দিতে হবে? 500। এখন যদি ওই ভাইকে দিই তাহলে কি মোটামুটি কত লাগবে? 665, তাই না? ওনাকে কিন্তু 500 দিলে কাজ হবে না। আবার আমাকে দিতে গেলে দিতে হবে কি 1000, 1 মিলিগ্রাম। অর্থাৎ ধরেন নাপা 1 বা এইচ পাওয়ার বা রেনোভা ম্যাক্স, এই ধরনের যে ওষুধগুলো আছে বাজারে। তাহলে এই যে প্রয়োগের মাত্রা সম্বন্ধে কি একটা জ্ঞান লাভ করা যায়, তাকে বলা হয় কি পসোলজি। ম্যাটেরিয়া মেডিকো অর্থাৎ যে ওষুধবিদ্যার যে শাখায় রাসায়নিক কিংবা প্রাকৃতিকভাবে যে তৈরি ওষুধের বিভিন্ন উপাদান সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। মানে উপাদান, একটা ওষুধ যে উপাদান, তাহলে এই ওষুধের কোন উপাদান দিয়ে এই তৈরি, মনে করেন যে সেকলো কোন উপাদান দিয়ে তৈরি, অমিপ্রাজল। তারপরে আপনার যদি বলা হয় যে ফিনিক্স কোন উপাদান দিয়ে, রাবিপ্রাজল। কথা বলছেন? বা ধরেন সিপ্রোসিন কোন উপাদান তৈরি, তাহলে সিপ্রোফ্লক্সাসিন। তাহলে এইরকম যে একটা উপাদান দিয়ে তৈরি সে সম্বন্ধে জ্ঞান লাভ করা যায়, এবং কত এমজি কত স্ট্রেংথ এইগুলো জানা যায়। এরপরে আছেন ড্রাগ কি, ড্রাগ এবং মেডিসিন কি। তাহলে ড্রাগ এবং মেডিসিনটা আমরা আজকে জানি। তাহলে মোটামুটি ড্রাগ হলো এমন একটা কেমিক্যাল সাবস্ট্যান্স যেটা একটা মানুষের রোগ নির্ণয়, 12টা রোগ নির্ণয়, রোগ নিরাময়। ড্রাগ হলো কি এমন একটা কেমিক্যাল সাবস্ট্যান্স যেটা একটা মানুষের রোগ নির্ণয়, রোগ নিরাময়, জন্ম নিয়ন্ত্রণকারী পিল হিসাবে উইথ নিশাদ্রব্য হিসাবে ব্যবহৃত হয়, তাকে বলা হয় কি ড্রাগ। মানে কথা বুঝছেন? কিন্তু এর কিন্তু কোনো আকার আকৃতি নাই, ড্রাগের কিন্তু কোনো নিজস্ব আকার আকৃতি নাই। এবং এই ড্রাগের অপর আরেকটা নাম আছে যাকে বলা হয় জেনেরিক নাম। ড্রাগের অপর আরেকটা নামকে কি বলা হয়? জেনেরিক নাম। এই জন্য সকল ড্রাগকেই বলা হয় যে কি, সকল ড্রাগকে মেডিসিন বলা যায় না। মানে সকল ড্রাগকে মেডিসিন বলা না। মেডিসিন হলো কি এমন একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা এক বা একাধিক ড্রাগের সমন্বয়ে, মেডিসিন হলো কি এক বা একাধিক ড্রাগের সমন্বয়ে। 1 মিনিট। তাহলে মেডিসিন হলো কি এক বা একাধিক কি ড্রাগের সমন্বয়ে তৈরি, নির্দিষ্ট একটা রোগের জন্য তৈরি, এবং একটা নির্দিষ্ট রোগের জন্য, মানে রোগ ভালো করে। আর হলো মনে করেন ড্রাগ, একটা ড্রাগ দিয়ে কি পরীক্ষা করা হয়, ধরেন নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়ার পরীক্ষা করছে, বা কি টাইফয়েড হয়েছে, টাইফয়েডের পরীক্ষা টেস্ট করা হচ্ছে। তো টেস্ট করে তারপরে রোগ নির্ণয় করে তারপরে কি আবার চিকিৎসার ক্ষেত্রে ড্রাগ দিয়ে কি মেডিসিন তৈরি করে সেফ 3 দিয়ে কি, ধরেন টাইফয়েডের জন্য সালমোনেলা টাইফি বা প্যারাটাইফি দেয়। এটার জন্য কি 3rd জেনারেশন একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে মারার জন্য দরকার কি একটা কি সেফলোস্পোরিন 3rd জেনারেশনের একটা ড্রাগ বা ওষুধ, সেটা কি যেমন কি আপনার ধরেন সেফ 3 দিলাম। তাহলে এটা কি ড্রাগ, ও রোগটাও নির্ণয় করলো, রোগ ভালো করলো। এছাড়া ধরেন একটা মানুষ যে জন্ম নিয়ন্ত্রণ করে, এটা তো কোনো রোগ না, সে ইচ্ছা করে বাচ্চা নেয় না। তাহলে বাচ্চা না নেওয়ার জন্য যে ওষুধ খায়, তাহলে সেটা কি একটা হরমোনাল ব্যালেন্স করে রাখা।
এই হরমোনাল ব্যালেন্স রাখার জন্য কি করে ড্রাগ খায়, মানে একটা পিল খায়। তাহলে এটা কিন্তু একটা পিল। আর ওষুধ কি করতেছে, ওষুধ জ্বর হয়েছে, জ্বর ভালো করছে, এটার নাম হলো কি মেডিসিন। কথা বুঝাইতে পারছি? আর ড্রাগ কি করতেছে, হরমোনাল ইমব্যালেন্স রক্ষা করতেছে, ও রোগও ভালো করছে, রোগ নির্ণয় করছে। আবার কি মনে করেন ডেক্সপোটেন প্লাস সিরাপ 2 চামচ করে দিনে 4 বার খেলে কাশি ভালো হবে, আর গোড়া বোতল খাইলে কি হবে, নেশা হবে। তাহলে কথা বুঝছেন? তাহলে ড্রাগের অনেক কাজ, এই জন্য বলা হচ্ছে সকল ড্রাগই মেডিসিন না, কারণ ড্রাগ অনেক পরিধি, শুধু মেডিসিন না। আর মেডিসিন হতে গেলে সকল মেডিসিনই ড্রাগ, মানে কি মেডিসিন হতে গেলে কি হতে হবে, ড্রাগ হতেই হবে। কথা বুঝছেন? এই জন্য বলা হয় সকল মেডিসিনই ড্রাগ। তাহলে এই ড্রাগ এবং মেডিসিন নিয়ে, এবং এই মেডিসিনের নামের আরেকটা নামকে বলা হয় কি ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম কি নাম? বা ট্রেড নেম, বা ট্রেড নেম। ট্রেড মানে কি বাণিজ্য, মানে বাণিজ্যিক নেম। তাহলে জেনেরিক নাম আর ব্র্যান্ড নেম। তাহলে ড্রাগের নামকে বলা হয় কি জেনেরিক নেম। যারা বুঝছেন তারা বলছে, দেখেন ড্রাগের নামকে কি বলা হয়, আর ওষুধের আরেক নামকে কি বলা হয়, ব্র্যান্ড নাম বা ট্রেড নাম। ট্রেড নাম বা বাজারজাত নাম, অর্থাৎ যে নামে একজন ডাক্তার বাংলাদেশের প্রেক্ষিপটে ওষুধ লিখে দেয় প্রেসক্রিপশনে, এবং দোকানদারকে যায় বলি ভাই 1 পাতা সেগুলো দাও। আমরা কি বলি যে অমিপ্রাজল দাও, কি বলি সেগুলো দাও, নাহলে লসিকটিল দাও, নাহলে নাফা দাও। মানে যে নামে ডাকি, যে নামে ওষুধের দোকানদারকে আমরা ওষুধ চেয়ে খাই, সেটাকে বলা হয় কি ব্র্যান্ড নাম। ব্র্যান্ড নাম চিনার আরও উপায় আছে। ধরেন একটা ওষুধ, ধরেন নাপা, তাহলে দেখবেন যে নাম ব্র্যান্ড নাম সেটা কি বড় করে লেখা থাকে, যেমন ওয়ালটন, বাটা বড় করে লেখা থাকে, যেমন নাপা বড়। আর জেনেরিক নাম দেখেন প্যারাসিটামল, ছোট ছোট করে লেখা থাকে, নিচে লেখা থাকে না প্যারাসিটামল। মনে করেন কি সেকলো, সহজ ওষুধটা বুঝাচ্ছি যাতে আপনার বুঝেন। সেকলো বড় করে লেখা আছে 20, নিচেতে কি আছে অমিপ্রাজল, এরকম এরকম লেখা থাকে না নাকি? তাহলে যেগুলা ছোট অক্ষর দিয়ে লেখা থাকে সেটাকে কি বলা হয়, ড্রাগ নাম বা জেনেরিক নাম। আর যেটা বড় করে থাকে সেটা হলো ব্র্যান্ড নাম বা ট্রেড নাম বা কি বাজারজাত নাম বা মেডিসিন নাম। তাহলে বোঝা গেছে জেনেরিক নাম আর ব্র্যান্ড নাম বোঝা গেছে। আর আজকে পড়াবো না, যতটুকু পড়াইছি এগুলো আপনারা কি প্রত্যেকে খাতায় লিখবেন, আগামী দিনে আপনাদের অ্যাসাইনমেন্ট। শুনেন, তাহলে এই ড্রাগ এবং মেডিসিন যতটুকু আছে তার আগের পাতা পর্যন্ত আপনারা কি করবেন, প্রত্যেকেই খাতাতে লিখবেন। লিখলে